নমস্কার। বিকর্ণ গ্রুপের পক্ষ থেকে আজ আমরা নিয়ে এসেছি শ্রী অমৃত জানার লেখা গল্প ভ্রম। বর্তমানে কলকাতা নিবাসী অমৃতবাবু পেশায় সফটওয়্যার ডেভেলপার। তবে এর পাশাপাশি লেখার আঙিনায় তার অহরহ যাতায়াত। ফেসবুকে নিজের দেওয়ালে এবং বিভিন্ন সাহিত্যের গ্রুপে নিয়মিত লেখেন অমৃতবাবু। আজকের গল্পটি নেওয়া হয়েছে তেমনই একটি ফেসবুক গ্রুপ ভূতভুতুম থেকে। এছাড়া ধী প্রকাশনী থেকে প্রকাশিত রসিক উপাধ্যায় সম্পাদিত পঞ্চম বৈদিক উপাখ্যান কল্পপর্ব বইটিতে তাঁর লেখা অপহরণ গল্পটি আপনারা অনেকেই পড়েছেন এবং পঞ্চম বৈদিকের শারদ পৌরাণিকা 1429 প্রকাশিত হচ্ছে তাঁর লেখা আরও একটি গল্প সর্পসংঘাত। আজকের গল্পের নাট্য রূপান্তর করেছেন ডক্টর সৌরভ পাক। স্ক্রিপ্টের প্রয়োজনে গল্পের কিছু অংশের পরিবর্তন করেছে তানিশা। চলুন শুনে নিই শ্রী অমৃত জানার লেখা গল্প ভ্রম। আচ্ছা দিদা, আমরা তো খ্রিস্টান, হিন্দুদের ঠাকুর আমার কথা শুনবে তো? বটগাছের গায়ে লাল সুতো বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলো বাচ্চা মেয়েটা। মৃদু হাসলেন বৃদ্ধা। নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, নিশ্চয়ই শুনবেন। উপরে যিনি আছেন তার যে কোনো ধর্ম নেই দিদি ভাই, তার কাছে যে সবাই সমান। এপ্রিলের প্রবল দাবদাহে ফাটল ধরছে মাটিতে। কুসুমপুরের অধিবাসীরা ফসল বাঁচানোর জন্য বেশ কয়েকদিন ধরেই স্থানীয় মন্দিরে বৃষ্টির জন্য পুজো দিচ্ছেন, মানত করছেন। লাল সুতোয় ভরে উঠেছে মন্দির সংলগ্ন বটগাছ। এই মন্দিরের দেবী নাকি খুবই জাগ্রত, সবার প্রার্থনা পূর্ণ করেন। এবারেও ভগবান মিনতি শুনেছেন। দুপুরের পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে প্রবল ঝড়। আকাশের বুক চিরে দেখা দিচ্ছে নীল বিদ্যুৎ, মুহুর্মুহু বাজ পড়ছে। কুসুমপুরের বাইরের দিকে কলকাতা যাওয়ার রাস্তায় কোনো এক বড় লোকের ফার্ম হাউস আছে। সেই ফার্ম হাউসের বাগানের ওপরও এসে পড়ল একটা বাজ। প্রবল বৃষ্টির মাঝে কেয়ারটেকার খেয়াল করলেন না, বাজ পড়ার জায়গা থেকে একটা কালো ধোঁয়া বেরোতে শুরু করেছে। আস্তে আস্তে সেই কালো ধোঁয়া অবয়ব ধারণ করছে।
না, এসে গেছি। বিভাসের ডাকে চোখ খোলে অনিকেত। কখন চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। বিভাসের অডিটা একটা গেটের সামনে দাঁড়ানো। জলের বোতল থেকে একটু জল খেলো, তারপর নেমে পড়ল। এই নির্জন জায়গায় খানিকটা বেমানান লাগছে এই ফার্ম হাউসটাকে। আসবার পথে বিভাস বলেছে তার দাদুরা 4 ভাই মিলে কোনো এক অ্যাংলো সাহেবের থেকে এই প্রপার্টি কিনেছিলেন। একটা দোতলা বাড়ি, আর তাকে ঘিরে একটা প্রকাণ্ড বাগান। এই বাগানে এখন অনেক এক্সোটিক সবজির চাষ হয়, কিছু গরুও আছে। কর্মচারীরা সবাই পাশের গ্রাম কুসুমপুরের বাসিন্দা। রাতে অবশ্য শুধু কেয়ারটেকার শুক্লালই এখানে থাকে। খানিকক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে থাকে অনিকেত। কলকাতার নিউ টাউনে তার অফিস থেকে এই ফার্ম হাউস গাড়িতে 1.5 ঘন্টার রাস্তা। অবশ্য তার পরিবারের এই ঘোর বিপর্যয়ের সময় অফিস তাকে ঘর থেকে কাজ করবার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বিভাস একটু দূরে দাঁড়িয়ে ফোনে বারবার আঙ্গুল চালাচ্ছিল। এবার একগাল হেসে বলল, বাকি স্টেক হোল্ডারদের সাথে কথা হয়ে গেছে। তোর ফার্ম হাউসে থাকা নিয়ে কারোর কোনো আপত্তি নেই, আর মিঠি আমার মেয়ের মতোই, তাই কোনো ভাড়াও লাগবে না। চল ফিরি। হ্যাঁ। বলে থমকে দাঁড়ালো অনিকেত। সামনের গাছটাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে জিজ্ঞেস করল, এই গাছটা এরকম পুড়লো কি করে রে? ও কিছু না, বাজ পড়েছিল কদিন আগে, ওতেই পুড়ে গেছে। ফেরবার সময় আবার চোখ বুজে এলো অনিকেতের। বন্ধুকে ঘুমোতে দেখেও কিছু বলল না বিভাস। ঘুমুক বেচারা, যা ঝড় যাচ্ছে ওর ওপর দিয়ে। কি সুন্দর ছিল ফ্যামিলিটা, তার মধ্যেই এসব। হঠাৎ করেই চোখটা গেল রিয়ার ভিউ মিরারের দিকে। একটা আবছা অবয়ব যেন গাড়ির পেছনে দৌড়াচ্ছে। চকিতে গাড়ির স্পিড কমিয়ে ঠিক করে দেখবার চেষ্টা করে বিভাস। কই না, কেউ তো নেই। ভুল দেখল নাকি? তাই হবে। দুদিন পর আবার একটা গাড়ি এলো ফার্ম হাউসটায়। হর্নের আওয়াজে ছুটে এলো শুক্লাল। আজ নিজেই ড্রাইভ করে এসেছে অনিকেত, সাথে স্ত্রী দীপা আর মেয়ে মিঠি। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে থাকে দীপা। খুব সুন্দর, হয়তো পিকনিক টিকনিক হয়। তবে পিকনিক করতে ওরা আসেনি, কিন্তু এই নির্জনে লং টার্ম থাকা ভেবেই শিউরে ওঠেও। ওর মনের সেই ভাবনা যেন শুনতে পেল অনিকেত। পিঠে আলতো করে হাত রেখে বলে, আর তো কদিন, মিঠি একটু রিকভার করলেই আমরা ফিরে যাব। নিজের ভেতর থেকে উথলে আসা চোখের জলকে কোনো ক্রমে সামলায় দীপা। তারপর খেয়াল হয় মিঠি তো নেই পেছনে। কোথায় গেল মেয়েটা? মিঠি, মিঠি, মিঠি। ছোট ম্যাডাম তো ওদিকে গেলেন। আঙ্গুল তুলে দেখায় শুক্লাল। দৌড়ালো অনিকেত। তবে বেশি দূর যেতে হলো না। মিঠি দাঁড়িয়ে আছে সেই বাজে পোড়া গাছটার সামনে। মিঠি, মা কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে কেউ একটা ছিল বাবা, আমাকে ডাকছিল। ওর গলার স্বরে এমন কিছু একটা ছিল যে বুক কেঁপে ওঠে অনিকেতের। তারপর মনে পড়ে ডাক্তার বলেছিলেন যে মিঠি এখন কয়েকদিন হ্যালিউসিনেট করবে।
ঘরদোর মোটামুটি পরিষ্কার করেই রেখেছিল বিভাস। জায়গাটা খুবই মনোরম। পেছনের দিকের ঝুল বারান্দা থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। সেখানে দাঁড়িয়েই শেষ কয়েকদিনের কথা ভাবছিল অনিকেত। সেদিন ও আর দীপা একটা অফিস পার্টিতে গেছিল। মিঠি বাড়িতে একা। দারুণ ছিল সন্ধেটা। কর্পোরেট পার্টি, ঢালাও মদ, ডুয়েট গান, নাচ। ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘড়ি দেখিয়েছিল রাত 10টা। তবু তাড়াহুড়ো করেনি ওরা। হঠাৎ করে পুকুরের দিকে তাকিয়ে চমকে উঠল অনিকেত। একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝ পুকুরে হাত পা ছুটছে, ডুবে যাচ্ছে নাকি। কোত্থেকে এলো বাচ্চাটা? পাশের গ্রাম থেকে। পুকুরের দিকে দৌড়লো অনিকেত। কিন্তু পুকুরের সামনে এসেই অবাক। আরে কোথায় গেল? হতভম্বের মতন চারিদিকে তাকালো অনিকেত। না, কিছু নেই তো। জল পুরো শান্ত। ভুল দেখলাম নাকি? বিড়বিড় করতে করতে হঠাৎ ওর চোখ পড়ল মাঝ পুকুরে। ওটা কি ভাসছে? একটা পুতুল। এই পুতুলটাকে কি বারান্দা থেকে? না না, এত ভুল হবার তো কথা নয়। নাকি আমিও হ্যালুসিনেট করছি? ভাবতে ভাবতেই পাশের ঝোপে একটা খসখস করে আওয়াজ হলো, যেন কোনো বুনো জন্তু চলে গেল। একটু কৌতূহল নিয়েই ঝোপের ওদিকে উঁকি মারল অনিকেত। কিছু নেই, শুধু কয়েকটা হাড় পড়ে। এক বিপদ থেকে পালাতে গিয়ে আবার অন্য বিপদে পা দিল নাকি ওরা? বুকটা এবার কেঁপে ওঠে অনিকেতের। আর কতদিন এভাবে কাটাতে হবে নির্জনে, ভেবেই পাচ্ছে না দীপা। প্রথম দিনেই তার হাঁপ ধরে আসছে। নির্জনে প্রকৃতির ধারে কাটাবে বলেই লেকের ধারের ফ্ল্যাটটা কেনা হয়েছিল। সেটাই কাল হলো। সেদিন বারবার করে অনিকেতকে বলেছিল বাড়ি ফিরে যাওয়ার কথা। মিঠির ফোন সুইচ অফ। হয়তো তাড়াতাড়ি ফিরে আসলে বাঁচাতে পারত মিঠিকে। কিন্তু অনিকেত কর্পোরেট পার্টির রঙে রাঙিয়ে নিয়েছিল নিজেকে। গার্ড আছে তো নিচে, ভয় পেও না। ঘুমিয়ে পড়েছে, আর ফোনের চার্জ হয়তো শেষ। গাড়িতে উঠে বলেছিল সেদিন অনিকেত, কিন্তু দীপার খুব মন কেমন করছিল। মনে হচ্ছিল খুব খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে। আর ঠিক তাই হলো। ফ্ল্যাটের নিচের গার্ডের দেখা পেল ঠিকই, কিন্তু অজ্ঞান অবস্থায়। ফার্স্ট ফ্লোরের দুটো পরিবারই কোথায় বেড়াতে গিয়েছিল, আর সেকেন্ড ফ্লোরে নিজেদের ফ্ল্যাটের যে দৃশ্য, উফ, তা মনে করে শিউরে ওঠে এখনো। প্রায় অর্ধমৃত হয়ে খাটের ওপর শুয়ে আছে ওদের আদরের মিঠি। পরনে একটা টুকরোও নেই, হাত পিছমোড়া করে বাঁধা, মুখে টেপ আটকানো। লাল রঙের তরলে ভেসে যাচ্ছে ধবধবে বিছানার চাদর। একটা শব্দে সম্বিত ফিরল দীপার। ডাইনিং হলে যেন একটা হুটোপুটি। দ্রুত পা চালিয়ে বেডরুম থেকে বেরিয়ে এলো দীপা। না, কেউ তো নেই। কিন্তু কিছু একটা তো হয়েছে।
টেবিলের ওপর 4টে বিস্কুটের প্যাকেট রেখেছিল, তার একটাও নেই। মিঠির সেই দিনের পর থেকেই সারাক্ষণ আতঙ্কে কাটছে। একা বাথরুম যেতেও ভয় লাগছে। সবসময় মনে হচ্ছে ওই লোক দুটো বেরিয়ে আসবে দরজার আড়াল থেকে। বাবা মাকে ডাক্তার বলেছে ও এখন হ্যালুসিনেট করছে, মেন্টাল ট্রমা। তাই হবে হয়তো। ডাক্তার আঙ্কেল বলেছিলেন কয়েকদিনের জন্য কোথাও চলে যেতে। সেই জন্যই ওদের আঙ্কেলের ফার্ম হাউসে নিয়ে আসে। ওই ফ্ল্যাটটাতে থাকলে নাকি ওর ট্রমা আরও বাড়বে। ভাবতে ভাবতে বেডরুম থেকে মায়ের গলা পাওয়া গেল। মেয়েটা যদি ক্রপ টপ আর শর্টস কাট করতে প্রশ্রয় না দিতে, তাহলে হয়তো ওই বদমাশগুলো ওকে টার্গেটও করতো না। তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে ভিকটিম ব্লেমিং করছো? তুমি তো এরকম নও দীপা। পিশাচগুলো নিজেদেরকে সামলাতে পারলো না, আর সেটা আমার মেয়ের দোষ। দীপা, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, এই বিষয়ে জাস্ট কিছু এক্সপ্লেন করতে চাই না তোমার কাছে। ওই বজ্জাতগুলোর থেকে হিসাব আমি একাই নেব, কাউকে লাগবে না আমার, কাউকে। মিঠির যারা ক্ষতি করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। চেঁচিয়ে ওঠে অনিকেত। যদিও সে জানে দীপা নিজের বলা একটা অক্ষরও নিজের মনে বিশ্বাস করে না। প্রচণ্ড অপরাধবোধ আর যন্ত্রণা ওর ঠিক ভুল হিসেব গুলিয়ে দিচ্ছে। তাই হয়তো অনিকেতের কথাগুলো শুনে আরও একবার কোঁকিয়ে উঠল দীপা। ওদিকে মা বাবার চেঁচামেচি আর ভালো লাগছে না মিঠির। চুপচাপ ঝুল বারান্দাতে এসে দাঁড়ায়ও। হঠাৎ নিচে চোখ যায়। আরে, এ আবার কি? পুতুল হাতে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে পুকুরের পাশে। শুক্লালের কোনো আত্মীয়, নাকি পুরোটাই হ্যালুসিনেশন? জিনিসটা ভালো ঠেকছে না অনিকেতের। শুক্লালকে জিজ্ঞাসা করেছিল হাড়গুলোর ব্যাপারে। সে বলল কাক, চিল বা কুকুরের কাজ। তাই যদি হয় তাহলে দীপা যে বলছে ডাইনিং থেকে বিস্কুট গায়েব, সেটা কার কাজ? আর ওই পুকুরে ভেসে থাকা পুতুলটা? খাট থেকে উঠে আলো জ্বালিয়ে এক গ্লাস জল খেলো অনিকেত। আজ একাই শুয়েছে। অন্য ঘরে দীপা মিঠিকে নিয়ে শুয়েছে। হঠাৎ করে ওর নজর গেল ঘরের দেওয়ালের দিকে। পেন্সিল দিয়ে আঁকা ছবি, কোনো বাচ্চার কাজ নিশ্চয়। দুটো বাচ্চা মেয়ে হাত ধরাধরি করে, সাথে একটা কুকুর। নিচে লেখা টুগেদার ফরএভার। ওদিকে আরো গভীর রাতে ঘুমটা দ্বিতীয়বারের জন্য ভেঙে গেল দীপার। খানিক এপাশ ওপাশ করে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে সময়টা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। 2:16। 7-5 ভাবতে ভাবতে চোখটা সবে বুঝতে যাবে, ডাইনিং হল থেকে আসা আচমকা আওয়াজে চমকে উঠল। কেউ যেন কৌটো খুলল। তারপর বিস্কুটের প্যাকেট বের করল। পায়ের দিকে জানালার পর্দাটা কেমন যেন দুলে উঠল। অথচ দীপার স্পষ্ট মনে আছে জানালা বেশ টেনে টুনে বন্ধ করে শুয়েছিল সে। নিজের বুকের লাবডুব
যেন নিজের কাছেই দামামার মতন বাজতে শুরু করলো। মিঠি পাশে অকাতরে ঘুমাচ্ছে। কি করবে সে? গিয়ে দেখবে। সাহসে ভর দিয়ে হলের দিকে এগিয়ে যায় দীপা। আলো জ্বালে না, কেউ নেই তো হলে। কিন্তু এ কি? স্টিলের কৌটো খোলা অবস্থায় মাটিতে গড়াগড়ি যাচ্ছে। ভেতরে রাখা বিস্কুটের প্যাকেটটাও নেই। শি ইজ হাংরি। আচমকা পেছন থেকে আসা কথাটায় একটু চমকেই গেল দীপা। মিঠি কখন এসে পেছনে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। জিজ্ঞেস করলো, হু ইজ হাংরি মিঠি? ওই ওই বাচ্চা মেয়েটা যে বিস্কুট নিয়ে যায়। সকাল থেকেই হিস্টেরিক্যাল আচরণ করছে দীপা। কলকাতা ফিরে যেতে চাইছে। শুক্লাল বা গ্রাম থেকে কাজ করতে আসা লোকেরা কিছুই বলতে পারেনি এই বাড়ির ইতিহাস নিয়ে। তবে তাদের উপদেশে কুসুমপুরের মন্দিরে পুজো দিতে এসেছে অনিকেত। মিঠি আর দীপার মঙ্গল কামনা করে মন্দির সংলগ্ন বটগাছে লাল সুতো বাঁধছিল। তখনই ওর পেছনে কেউ একজন বলে উঠল, ভয় নেই, মা তোর রক্ষা করবেন, ও কিছু করবে না, ও কোনো অপশক্তি নয়, শুধু লাল সুতোর টানি আটকে আছে। চমকে পেছনে তাকালো অনিকেত। এক বৃদ্ধ, বয়সের ভারে প্রায় নুয়ে এসেছেন। বাবা, বাবা চলে এসো। দৌড়ে আসে আরেকটা লোক। অনিকেতের দিকে একটু অপ্রস্তুতের হাসি হেসে বলে, মানে উনি আমার বাবা। আসলে বয়স হচ্ছে তো, বুঝতেই পারছেন, সবসময় একটু ভুলভাল বকে। আপনি এগুলো ধরবেন না দাদা, প্লিজ আপনি এগুলো ধরবেন না প্লিজ। ঠিক আছে, হ্যাঁ আসছি। মন্দির থেকে ফিরে বাড়ি ঢোকার আগে একবার বাগানটা ঘুরে দেখছে অনিকেত। সত্যি কি সুপার ন্যাচারাল কিছু আছে এখানে? বিভাসকেও ফোন করেছিল। 70 বছর ধরে এই প্রপার্টি ওদের। কোনো ভূতের গল্প তো শোনেনি কেউ কোনোদিন। হঠাৎ করে চোখ গেল সেই বাজ পড়া গাছটার দিকে। গাছের নিচে এগুলো কি পড়ে আছে? রাংতা না, কতকগুলো বিস্কুটের প্যাকেট, সম্ভবত হারিয়ে যাওয়াগুলোই। অবশ্য শুধুই প্যাকেট, বিস্কুট নেই তার মধ্যে। চমকে ওঠে অনিকেত। একটা কালো কুকুর এসে দাঁড়িয়েছে পেছনে। ছোট থেকে কুকুর প্রেমী অনিকেত, তাই সামনে এসে জিজ্ঞেস করলো, এই বিস্কুটগুলো তুই চুরি করেছিস না? কুকুরটা যেন বুঝতে পারলো কথাটা। কুই কুই আওয়াজ করে মাথা নিচু করল। মনে মনে হিসাব করলো অনিকেত, এই কুকুরটাই কিছুভাবে বাড়িতে ঢুকেছিল আর বিস্কুটগুলো মুখে করে এখানে নিয়ে এসেছে। আর ওই বাচ্চা মেয়েটাকে সম্ভবত মিঠি হ্যালিউসিনেট করেছে।
কুকুরটাকে আরও একবার ভালোভাবে লক্ষ্য করল অনিকেত। বেশি নয়, গায়ে লোম নেই, চিপচিপে গরম। क्या हुआ मालिक? শুক্লালের গলা শুনে পেছনে তাকালো, তারপর জিজ্ঞেস করল, এই কুকুরটা কার শুক্লাল? कुकुर? कौन कुकुर? সামনে তাকিয়ে হতভম্ব হয়ে যায় অনিকেত। নেই তো কুকুরটা। শুক্লালকে দেখে পালালো নাকি? না, কিছু না। অনিকেত ঘরের দিকে এগোয়, আর গাছটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শুক্লাল। প্রত্যেক দিন সন্ধ্যের পর ভাং খেয়ে নেশা করেও, আর সেই নেশার সময় শুক্লাল নিজের মরা বাবা, মা, বউ, বাচ্চা সবাইকেই দেখতে পায়। শুক্লাল অবশ্য জানে ওগুলো সত্যি নয়, ওগুলো ভ্রম। আজকাল অবশ্য আরো একজনকে শুক্লাল দেখতে পাচ্ছে। একটা বাচ্চা মেয়ে হাতে একটা পুতুল নিয়ে পুকুর ধারে দাঁড়িয়ে থাকে। শুক্লাল তাকে চেনে না। অবশ্য ভ্রমে কি শুধু চেনা লোকদেরই দেখা যায় নাকি? এই বাবুও বোধহয় নেশা করে, তাই ভ্রমে কালো কুকুর দেখছে। অনিকেতের কোনো কথা না শুনেই মিঠিকে নিয়ে ড্রাইভ করে বেরিয়ে গেছে দীপা। কোনো বন্ধুর বাড়িতে থাকবে কয়েকদিন, থাকুক অনিকেত ওই ভুতুরে বাগান বাড়িতে পড়ে। রাস্তায় একটা জলের বোতল কিনবার জন্য একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো দীপা। মিঠি, একটু চা খাবি মা? কোনো কথা না বলে ঘাড় নাড়ায় মিঠি। মা মেয়ে এসে ঢোকে রেস্টুরেন্টের মধ্যে। বেশি ভিড় নেই, শুধু মাঝের টেবিলে দুটো ছেলে মুখোমুখি বসে কিছু একটা খাচ্ছে। এক নজরে সামনের ছেলেটাকে দেখল দীপা। বেশ সন্ডা টাইপ, সঙ্গে মানানসই একটা ট্যাটু। দীপার দৃষ্টি অনুসরণ করে ছেলেটার দিকে তাকালো মিঠি। তারপর গলা চিরে বেরিয়ে এলো একটা আর্তনাদ। মা! ট্যাটু, ট্যাটু, মুখ দেখিনি। ট্যাটু, সেদিন চমকে উঠে দৌড় লাগালো ছেলেটা। সামলে নিতে কয়েক সেকেন্ড সময় নিল দীপা। তারপর বাঘের মতন লাফিয়ে উঠে পিছু নিল। গাড়ি স্টার্ট দিতে অনেকটা সময় নষ্ট হবে, আর রাস্তাটার দুদিকে প্রচুর অলিগলি। একটু চোখের আড়াল হলেই হারিয়ে যাবে ছেলেটা। দীপা তাই দৌড় থামালো না। বেশ খানিকটা ধাওয়া করবার পর প্রায় হাতের নাগালে এসে গিয়েছিল ছেলেটা। সেই মুহূর্তেই কোথা থেকে একটা বাইক এসে ওকে তুলে নিয়ে স্পিডে বেরিয়ে গেল। বাইকারের জামা সবুজ, বোধহয় রেস্টুরেন্টের উল্টো দিকে বসা ছেলেটাই। ব্যর্থ আক্রোশে গর্জন করে উঠে দীপার রাস্তা থেকে একটা আধলা ইট তুলে ছুঁড়ে দিল বাইকটা লক্ষ্য করে। সেই মুহূর্তে একটা লেফট টার্ন নেওয়ায় ট্যাটুওয়ালা ছেলেটার ডান কাঁধে ধাক্কা মেরে বেরিয়ে গেল টুকরোটা। পড়ে যেতে যেতে সামলে নিল সে নিজেকে। পর মুহূর্তেই চোখের আড়ালে চলে গেল। দীপা ফোন করলো অনিকেতকে। রাগে তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে অনিকেত, হাতে একটা বিস্কুটের প্যাকেট। জল থেকে সেদিন পুতুলটা তুলল কে? শুক্লাল কুকুরটা দেখতে পেল না কেন? এরকম অনেক ভাবনাই আসছে তার মনে। বেজে উঠল
পকেটে রাখা ফোনটা। হ্যালো হ্যালো অনিকেত। দীপা, কি হয়েছে? হাঁপাচ্ছ কেন? মিঠি ঠিক আছে? সেই মুহূর্তেই উদয় হলো কুকুরটা। অনিকেতের হাতের বিস্কুটগুলোর দিকে তাকিয়ে ল্যাজ নাড়তে থাকলো। তবে ওদিকে তাকানোর সময় নেই এখন অনিকেতের। ওর মাথায় জমে উঠছে বিন্দু বিন্দু ঘাম। আস্তে আস্তে রক্তবর্ণ ধারণ করছে মুখ। দীপা, ফিরে এসো এদিকে, আমি পুলিশে খবর দিচ্ছি। ফোন কেটে দিয়ে মিঠির কেসের ইনচার্জ অফিসারকে ফোন করে অনিকেত। কুসুমপুরের রাস্তায় গাড়ি ঘুরিয়ে নেয় দীপাও। খেয়াল করে না একটা কালো গাড়ি অনেকটা দূর থেকে ওদের ফলো করতে শুরু করেছে। স্থানীয় থানা থেকে একজন বন্দুকধারী কনস্টেবলকে পাহারায় বসানো হয়েছে। কাল সকালেই কলকাতা থেকে পুলিশের একটা টিম আসছে আর্টিস্টকে নিয়ে। মিঠি আর দীপার বর্ণনা অনুযায়ী ছেলেটার স্কেচ আঁকা হবে। আনমনা হয়ে ঝুল বারান্দায় এসে দাঁড়ায় মিঠি। দূরে দেখতে পায় ওই যে ওই বাচ্চা মেয়েটা আবার এসেছে। আরে, শুকলাল কাকাও তো আছে, কিন্তু শুকলাল কাকা এরকম টলতে টলতে হাঁটছে কেন? শুকলাল কাকাও বোধহয় দেখতে পেয়েছে বাচ্চাটাকে, একবার হাত তুলে সেলামও করল। এই বাচ্চাটাই বিস্কুট চুরি করে। মা যে কেন ওকে ভূত ভেবেছিল। একা একাই হেসে ফেলল মিঠি। বড্ড জ্বালাচ্ছে তো, কি মশার উপদ্রব এখানে। হাতে পায়ে চাটি মারতে মারতে বলে নরেন, বড়বাবুকে বলেছিল ওকে একা ডিউটি না দিতে, কিন্তু ফোর্স নাকি কম, দুজনকে এক জায়গায় ডিউটি দেওয়া যাবে না। সারা রাত এই মশার মধ্যেই বসে থাকতে হবে। কেয়ারটেকারটা তো পুরো মাতাল। নেশা চড়লে নাকি আবার তার মরা আত্মীয়রা দেখা দেয়। কত রকম পাগল যে আছে দুনিয়ায়। শুকনো পাতার ওপর একটা মর্মর শব্দ। কেউ কি আসছে? বন্দুকটা হাতে তুলে নেয় নরেন। না, বাগানে তো কেউ নেই। ঘরের দিকে ঘুরেই চমকে ওঠে নরেন। একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে সামনে। এ তো গ্রামের বাচ্চা নয়, এরকম আপেলের মতন ত্বক। এ তো পুরো ইংরেজদের বাচ্চা মনে হচ্ছে। কে 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 ওখানে? কে জিজ্ঞেস করলো। ব্যাড পিপল আর হিয়ার। উত্তর দিল বাচ্চাটা। একটা অপার্থিব সুর ছিল সেই কথার মধ্যে। গায়ে কাঁটা দিয়ে উঠল নরেনের। পরক্ষণেই কেউ একটা ভারী জিনিস দিয়ে আঘাত করল ওর মাথার পেছনে। জ্ঞান হারানোর আগের মুহূর্তে নরেন দেখল বাচ্চাটা আর নেই। ঝুল বারান্দা থেকে বেডরুমের দিকে যেতে গিয়ে চমকে উঠল মিঠি। সামনে দাঁড়িয়ে সেই ট্যাটুওয়ালা ছেলেটা। না না, এটা সত্যি নয়, ও হ্যালুসিনেট করছে। ওকে বেরোতেই হবে এর থেকে। মনের সব জোর এক করে ও চেঁচিয়ে উঠল, আমি তোমাকে ভয় পাই না। হা হা করে হেসে উঠল ছেলেটা। বেডরুম থেকে দ্রুত বেরিয়ে আসে অনিকেত। মিঠি, কি হয়েছে? অমনি তার মাথার পেছনে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করলো আরেকটা ছেলে। না, মিঠি হ্যালুসিনেট করছে না।
এসব সত্যি হচ্ছে। চেয়ারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা অনিকেত, একপাশে হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় দাঁড়ানো দীপা আর মিঠি। দীপার দিকে তাকিয়ে মুচকি হাসলো একটা ছেলে। আপনাকে আমরা এখন দুজন একটু ভালোবেসে তারপর আপনাদের তিনজনকে উপরে পাঠাবো। এবার আপনার ডিসিশন, আপনি কোঅপারেট করবেন কিনা। যদি কোঅপারেট করেন, আপনাকে অ্যাজ এ টোকেন অফ গ্র্যাটিটিউড আমি এক গুলিতেই মারব, একদম পেনলেস। আর যদি না করেন তো ড্রিল দিয়ে শরীর ফুটো করে তাতে অ্যাসিড ঢুকিয়ে তারপর আগুনে পুড়িয়ে মারব। চয়েস ইজ ইয়োর্স। দীপার শরীর ঘেঁষে পা ছড়িয়ে দাঁড়ায় ছেলেটা। অন্যজন ততক্ষণে প্যান্ট ছেড়ে ফেলেছে। এও বেল্ট খুলতে খুলতে একটা ক্রূর হাসি হেসে বলল, ফালতু অনেক ছুটিয়েছেন ম্যাডাম, শালা কাঁধটাও প্রায় জখম করে দিয়েছে। এখন নীল ডাউন হয়ে বসুন তো। চুপচাপ ওর নাগালের মধ্যে ছেলেটার আশা অবধি অপেক্ষা করে দীপা। তারপর মাথা এগিয়ে ছেলেটার নাকে জোরে গুঁতো মারে। পরক্ষণে নিখুঁত লক্ষ্যে হাঁটু মেরে দেয় ছেলেটির নিম্নাঙ্গে। টঁকিয়ে উঠে পিছু হটে যায় ছেলেটা। নাক ফেটে রক্ত পড়ছে তার। মুহূর্তের হকচকানি সামলে অন্য ছেলেটা এবার দীপার টুটি টিপে ধরে। Can I get some biscuits? একটা রিনরিনে গলার শব্দে চমকে উঠল সবাই। ডাইনিং এর এন্ট্রান্সের দিকে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে। পাকা আপেলের মতন তার গায়ের রং, হাতে একটা ছোট্ট পুতুল। আরে এটা কে রে? একদম কচি রে, পুরো কচি। কয়েক পা এগিয়ে যায় প্রথম ছেলেটা, আর তক্ষুনি বাচ্চাটা অস্ফুটে বলে, Blackie, save me. তারপরের ঘটনাটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো সেই কালো কুকুরটা, কিন্তু তার মধ্যে আর সেই শান্ত ভাব নেই। চোখগুলো জ্বলছে, বেরিয়ে এসেছে সদন্ত। বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল প্রথম ছেলেটার ওপর। এক কামড়ে চিড়ে নিল বাম কান সমেত গালের অনেকটা মাংস। বাইরের গাছগুলোতে অনেকগুলো পাখি ডানা ঝাপটিয়ে আর্তনাদ করে উঠল। দ্বিতীয় জন ছুটল নিজের প্যান্টের দিকে। বন্দুকটা ওখানেই আছে তো। কুকুরটা কামড়ে ছিঁড়ে দিয়েছে গলার নলি। অন্য ছেলেটা ততক্ষণে নিজের বন্দুকটা পেয়ে গেছে, কিন্তু চলছে না কেন বন্দুকটা? সেফটি ক্যাচ অন হলো কি করে? সেফটি ক্যাচ অফ হওয়ার আগেই কুকুরটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। ধারালো নখগুলো ঢুকিয়ে দিল পেটে, কামড়ে ছিঁড়ে দিল তার গলার নলি। তারপর এসে বসে পড়ল বাচ্চাটার সামনে। জানালা দিয়ে দেখা যাচ্ছে চাঁদ। সেই দিকে মুখ করে চাঁদের দিকে তাকিয়ে ডেকে উঠল, এক সপ্তাহ কেটে গেছে সেদিনের ঘটনার পর। বাচ্চাটার কুকুরটাকে আর কেউ দেখতে পায়নি। পুলিশ পাশের গ্রামে খোঁজ নিয়ে জেনেছে যে কোনো এক কালে এখানে এক সাহেব থাকতেন পরিবার নিয়ে। তার ছোট্ট মেয়ে এখানেই মারা যায়। কিন্তু 70 বছর আগের সেই ঘটনা ঠিকভাবে জানে না কেউই। গত 2 দিন বিভাসু এসে আছে এখানে। সন্দেহজনক কিছুই হয়নি। আর শুক্লালের তো একটাই কথা, सब भ्रम है, दिखता सच है पर कुछ है नहीं। তবে মিঠি এখন অনেকটাই সুস্থ। একদিন কলকাতা গিয়ে
অনেক রকমের বিস্কুটও কিনে এনেছে ও মায়ের সাথে। সেগুলো বাগানের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। বিভাসের ইচ্ছে ছিল স্পাই ক্যাম লাগানোর, কিন্তু মিঠির আপত্তিতে তা লাগানো হয়নি। কিছু পেপারও ছেপেছে খবরটা, মিস্ট্রি ডগ কিল্ড রেপিস্ট। আচ্ছা দিদা, পার্গাটারি কি গো? পার্গেটারি? পার্গেটারি হলো গিয়ে স্বর্গের গেট, যেখানে ভগবান আমাদের সবার অ্যাডমিশন টেস্ট নেন। আচ্ছা দিদা, যদি আমার কোনো কাজ বাকি থাকে তবে কি ভগবান আমাকে পার্গাটারি থেকে ফিরতে দেবে? আমি বেশ ভূত হয়ে এসে কাজটা করে যাব। ঢং ঢং করে বেজে উঠল হলের ঘড়িটা। চমকে উঠলেন বৃদ্ধা। চেয়ারে বসে বসে চোখ লেগে গিয়েছিল। কতদিন বাদে দিদাকে স্বপ্নে দেখলেন উনি, সেই পুরনো দিনের মতো। দিদা ওকে বাইবেল পড়ে শোনাতেন, যিশুর গল্প বলতেন। কত সুন্দর পরিবার ছিল ওদের। মা, বাবা, দিদা, সোফি, ব্ল্যাকি সবাই একসাথে থাকতেন। হঠাৎ চোখ গেল সামনে রাখা নিউজ পেপারটির দিকে। ঠিক দেখছেন তো খবরটা? ভালো করে খবরটা পড়তে শুরু করলেন উনি। বুকের বাম দিকে চিনচিনে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তাও পড়ে চললেন খবরটা। বুকের বাঁ দিকের ব্যথাটা বাড়ছে। কয়েক মাস আগে স্ট্রোক হয়ে গিয়েছিল। ডাক্তার বারণ করেছেন উত্তেজিত হতে, কিন্তু ওর ঘেন্না ধরে গেছে এই নিঃসঙ্গ জীবন আর একাকিত্বের ওপর। কুকুরটা কোন ব্রিড? নিজের মনেই প্রশ্ন করে মিঠি। ও এখন দাঁড়িয়ে আছে সেই বাজ পড়া গাছটার সামনে। কেন করছো? চমকে ওঠে মিঠি। পেছনে কখন যেন এসে দাঁড়িয়েছেন এক মহিলা, বয়সের ভারে নত, রক্তশূন্য রোগীর মতো ফর্সা। কে আপনি? অবাক হয়ে জিজ্ঞেস করে ও। আমি মার্থা। আমার বাবা এককালে এই বাড়ির মালিক ছিলেন। খবরের কাগজে খবরটা দেখে এলাম। ও আচ্ছা, আপনি চেনেন তাহলে ওই বাচ্চা আর ওই কুকুরকে? একটু স্বস্তি পেল মিঠি। যাক, এত দিনে জানা যাবে এই বাড়ির ইতিহাস। হ্যাঁ, ও আমার বোন সোফি, আর আমাদের পোষা কুকুর ব্ল্যাকি। ওর ব্রিড হলো কেন করছো। একটু থেমে যেন দম নেন মার্থা। 7 বছর বয়সে সোফি পুকুরে পড়ে যায়। ওর পেছনে ঝাঁপ দেয় ব্ল্যাকিও। কেউ আর উঠে আসেনি পুকুর থেকে, কেউ আর উঠে আসেনি। আবার থামেন তিনি। মর্মাহতের মতন দাঁড়িয়ে থাকে মিঠি। আহা, একটা 7 বছরের বাচ্চা, ওর থেকেও কত ছোট্ট। ওদের দুজনকে এখানে সমাধিস্থ করা হয়। আমি কি বাবাকে ডাকবো? জিজ্ঞেস করে মিঠি। উত্তর দেন না মার্থা,
যেন নিজের মনেই বলে চলেন, কুসুমপুরের মন্দিরের দেবী নাকি খুবই জাগ্রত, সবার প্রার্থনা পূরণ করেন। তাই তাই ওই বট গাছের গায়ে লাল সুতো বেঁধে বলেছিলাম জানো, যে আমাকে যেন সোফি আর ব্ল্যাকির সাথে মিলিয়ে দেন। আমি যে প্রমিস করেছিলাম, টুগেদার ফরএভার। আপনি কোথায় থাকেন এখন? বিভাস আঙ্কেল আর বাবা তো কতদিন ধরে খুঁজছে আপনাকে। শব্দ করে হেসে ফেললেন মার্থা। আমাকে তো খুঁজে পাবে না দিদি ভাই, আমি তো অন্য জায়গায় আছি, বাগাতরিতে। আমার মানতের জন্যই মনে হয় জানো তো, আমার মানতের জন্য হয়তো ওদের আত্মা মুক্তি পায়নি। আর এই যে গাছের উপরে বাজ পড়েছিল, তাতেই খুলে গেছে পরলোকের দরজা, সমাধি থেকে বেরিয়ে এসেছে ওদের আত্মা। মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে থাকে মিঠি। অবাক চোখে দেখে যায় মার্থা হাঁটু গেড়ে বসে পড়েছেন গাছটার সামনে। আস্তে আস্তে গাইছেন, I have a little sister, they call her Pippi. She wades in the water, deep, deep, deep. She climbs down the mountains, high, high, high. গানের সঙ্গে সঙ্গে বাড়ছে বাতাসের বেগ, তৈরি হচ্ছে একটা ঘূর্ণি। সেই ঘূর্ণি রূপ নিচ্ছে একটা বাচ্চার, সাথে একটা কালো কুকুর, সোফি আর ব্ল্যাকি। সোফি দৌড়ে এসে জড়িয়ে ধরল মার্থাকে। ব্ল্যাকি নিজের লাল জিভ বুলিয়ে দিল ওনার গায়ে। আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল তিনটে শরীর। অনেক দূরে কোনো এক হসপিটালে দুদিন ধরে কোমায় থাকা মার্থা গোমেজের দেহটা প্রচণ্ড নড়ে উঠল একবার। তার মুখ জুড়ে ভেসে গেল অনাবিল আনন্দের হাসি, আর শব্দ করা বন্ধ করে দিল তার হার্ট মনিটর। সেখানে তখন শুধুই ফ্ল্যাট লাইন। পনেরো বছর পর গ্যাংরেপে সাজাপ্রাপ্ত 4 জন আসামিকে নিয়ে উচ্চ আদালতের পথে চলেছে পুলিশ ভ্যান। অবশ্য অভিযুক্তরা খুব একটা চিন্তায় নেই। তাদের বাবা মায়েদের যা প্রতিপত্তি, অ্যাপিলে ছাড়া পেয়ে যাবে। সবচেয়ে বড় ক্রিমিনাল লয়ার নিযুক্ত হয়েছে এবার। মুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। পুলিশও বোধহয় সেইটাই ভাবছে। তাই এই ভ্যানে আছেন মাত্র একজন ইন্সপেক্টর, মিথিলা রয়। ব্রেক কষল গাড়িটা। এটা কোথায় এসেছে? চারিদিকে ধুধু মাঠ। খুলে গেল ভ্যানের পেছনের দরজা। মিথিলা রয় বললেন, নামুন। হকচকিয়ে যায় ছেলেগুলো। নামবো কেন? এটা কোন জায়গা? একটু হাসেন মিথিলা, বলেন, এটা এমন জায়গা যেখানে আপনাদের ছেড়ে দিলে কেউ খবর পাবে না। সেই তো ছাড়া পেয়েই যাবেন। বেকার আর ঝামেলা বাড়িয়ে কি লাভ? নেমে যেখানে হোক চলে যান। কথা শেষ হতে না হতেই 3 জন লাফিয়ে নেমে পড়ল। তবে লিডার গোছের ছেলেটা একটা বাঁকা হাসি হেসে বলল, সিনেমা আমরাও দেখি মামনি,
কচি খোকা পেয়েছো আমাদের? আমরা নেমে ছুটবো, তুমি পেছন থেকে গুলি চালাবে? মাঝ রাস্তায় আর কি হচ্ছে? বেরোই এখান থেকে শালা, তবে তোমার কি অবস্থা করি দেখবে। ইউ ডোন্ট নো মাই ফাদার। মুখে একই রকম হাসি রেখে ইন্সপেক্টর মিথিলা রয় বললেন, কে বলেছে ছোটার কথা? চৌকিতে রিভলভার বের করে সেফটি ক্যাচ খুলে অভ্যস্ত হাতে সাইলেন্সার লাগিয়ে ফেলেন মিথিলা। সোজা তাক করেন দলের লিডারের দিকে। কি করছেন সব? ঘাবড়ে চেঁচিয়ে ওঠে ছেলেটা। ভ্যান থেকে লাফিয়ে নেমে মিথিলাকে আটকাতে যায় হড়বড় করে। বাকিরাও চারদিক থেকে তাকে নিরস্ত করবার জন্য ধস্তাধস্তি শুরু করে। অথচ মিথিলা রয়ের হাসি একটু চওড়া হয়। লিডার ছেলেটা তখন সমস্ত শক্তি দিয়ে ওকে চেপে ধরে রাখতে চাইছে। তার চোখে চোখ রেখে জবাব দেন মিথিলা, এনকাউন্টার। হেড অফিসে জানানো হয়ে গেছে যে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছিল। কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নিয়ে ইন্সপেক্টর মিথিলা রয়ের ওপর গুলিও চালিয়েছে। সেলফ ডিফেন্সে উনিও গুলি চালিয়েছেন, আর 4 জনই মৃত। হাতের রক্তটা মুছতে মুছতে একটা পাথরের ওপর নিজের ফোনটা রেখে স্পিড ডায়াল করেন মিথিলা। হ্যালো বাবা, মিঠি বলছি। হ্যাঁ বলো, ফিরবে কখন? এই তো আসছি। আচ্ছা শোনো না, রাতে একটু পাবদার সর্ষে করবে গো, অনেক দিন খাইনি। আর আমি ব্ল্যাকির জন্য পেডিগ্রি আর বিস্কিট কিনে নিয়েছি। আর শোনো না, আমার হাতে না একটু কেটে গিয়েছে, ব্যান্ডেজ করতে হবে। সে আর নতুন কি মা, তোমার আর তোমার মায়ের হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতেই তো আমার দিন ফুরিয়ে সন্ধে নেমে এলো। আমি তোমাদের এই ডাকাত দলের মেডিকেল স্টাফ আর কি। সত্যি বাবা, তুমি না? বাই দ্য ওয়ে, দেখে ভয় পেও না কিন্তু। শেষ হলো শ্রী অমৃত জানার লেখা গল্প ভ্রম। গল্প কথনে দ্য ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স থেকে সৌম্যদীপ, দীপার কণ্ঠে পাপড়ি, অনিকেতের কণ্ঠে অরুণাভ সেন, বিভাসের কণ্ঠে অরুণাভ মল্লিক, ছোট মিঠির কণ্ঠে কাহন, বড় মিঠির কণ্ঠে প্রিয়াঙ্কা, সোফির কণ্ঠে ঐকান্তিকা, ট্যাটুওয়ালা ছেলের কণ্ঠে শিবনাথ, শুক্লালের কণ্ঠে বাপি, ছোট মার্থার কণ্ঠে কঙ্কনা, দিদার কণ্ঠে সৌর্যাঙ্কা, নরেনের কণ্ঠে নাইম, সাজাপ্রাপ্ত ছেলের কণ্ঠে কৌস্তব, মন্দিরের জনৈক বৃদ্ধের কণ্ঠে চিরঞ্জিত এবং তার ছেলের কণ্ঠে অনির্বাণ। চ্যানেলের ইন্ট্রো সম্পাদনায় প্রতীক, গল্পের শব্দ সম্পাদনায় সৌরনীল, সহ পরিচালনায় পাপড়ি। বৃদ্ধ মার্থার কণ্ঠে পোস্টার নির্মাণে, পর্ব পরিচালনায় এবং সূত্রধার আমি তানিশা। পোস্টার অ্যানিমেশনে প্রতীক এবং তানিশা। বিশেষ সহযোগিতায় তানিয়া, অনিন্দিতা, কৃষ্ণেন্দু, সৌর্যাঙ্কা এবং শুভম। জানাবেন কেমন লাগলো, আর কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই বলবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।